ম্যাডাম, ম্যাডাম আপনি এখানে? মুচকি হাসল ইরাম। অরণ্য কেবিনে? জি ম্যাডাম, স্যার তো মাত্রই সেক্রেটারির সাথে একটা মিটিং এর জন্য ঢুকলেন। কাউকে বিরক্ত করতে মানা করেছেন। ব্যাপার না, আমি যাচ্ছি। ইরাম নিজেই এগোলো। লোকটা তাকে 4 তলার কেবিনের ফ্লোর অব্দি পৌঁছে দিয়ে বিদায় নিল। বেশ জোরে সোরে হেঁটে এগিয়ে গেল ইরাম। তার আর তর সইছে না। কেবিনের দরজাটা স্বচ্ছ কাঁচের তৈরি, স্লাইড করে খোলা বন্ধ করা যায়। ইরাম কাছে গিয়ে হাত দিয়ে এক টানে দরজাটা খুলে ফেলল। উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, অরণ্য। নিজের চোখের সামনের দৃশ্যটি দেখেও বিশ্বাস করতে বেগ পোহালো ইরাম। তার হাসিটা মুছল না। এতটাই স্তম্ভিত সে যে অসহায়ের মতন তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। অরণ্যের অফিসের কেবিনের উপর চিত হয়ে শুয়ে আছে তার সেক্রেটারি। মেয়েটি অর্ধবিবস্ত্র। অরণ্য তার দুপাশে হাত রেখে টেবিলের উপর ঝুঁকে আছে, যেন ভোজে নেমেছে। মেয়েটির পা দুটো অরণ্যের কোমরের দুপাশে ঝুলছে। উভয়ই জমে গিয়েছে হঠাৎ ইরামের আগমনে। প্রসারিত দৃষ্টি মেলে তাকালো তারা সামনের দিকে। মেয়েটার মুখ চিনতে ইরামের বেগ পোহাতে হল না। প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করে অরণ্যের সেক্রেটারি হিসাবে। মেয়েটিকে পরিচয় করিয়ে দিয়েছে অরণ্য স্বয়ং। আমার ছোটবেলার বান্ধবী। যখন আমার কেউ ছিল না তখন থেকেই ও আমার পাশে আছে। অরণ্যের কঠিন সময় পাশে ছিল বিধায় মেয়েটার প্রতি কৃতজ্ঞতা বোধ করত ইরামও। কোনোদিন দুজনের মাঝে সে অফিসের কথাবার্তা ছাড়া খুব ব্যক্তিগত কিছু বলতে দেখেনি। বিশেষ করে বিয়ের পর থেকে সেক্রেটারিকে কাজের বাইরে কখনো আলাদা নজরে দেখেনি অরণ্য। অন্তত ইরাম এতদিন তাই জানত, মনে প্রাণে বিশ্বাস করত। অরণ্য অত্যন্ত সুপুরুষ একজন মানুষ। সে যেভাবে ইরামকে নিজের অতি মূল্যবান সম্পদের মতন আগলে রাখে তাতে সন্দেহের কোনো অবকাশ অবধি পায়নি রমণী। উল্টো এমন কিছু মনে আসলেও সে নিজেকে নিজে ধমকাত। অরণ্য জানলে কি কষ্ট পাবে। তাকে এভাবে অবিশ্বাস করা যায়? ইরাম যা করে এসেছি তাকে বলে অন্ধবিশ্বাস। সেটা সে ঠিক এই মুহূর্তে এসেই অনুভব করল। ক্ষণিকের জন্য পায়ের জোর হারিয়ে ফেলল ইরাম। দরজা আঁকড়ে ধরার প্রয়োজন হলো তার নিজের পতন ঠেকাতে। সেক্রেটারি মেয়েটা টেবিল থেকে উঠে পড়তে চাইল। শিট, লক তো চাপ দিয়েছিলাম, তাড়াহুড়োয় বোধহয় ঠিকভাবে চাপ পড়েনি। হুশ, রিল্যাক্স, আমার এখনো শেষ হয়নি। অরণ্যের কণ্ঠটা অচেনা শোনাল, ভীষণ রকমের অচেনা। ইরাম বিশ্বাস করতে পারল না নিজের কানকে। যেন তার অরণ্য নয়, ভিন্ন কেউ কথা বলছে ওই খোলসের ভিতর থেকে। নিজের অর্ধাঙ্গিনী সেখানে উপস্থিত দেখিয়েও অরণ্য বিন্দুমাত্র পিছিয়ে এলো না, বরং সেক্রেটারি মেয়েটার পা দুটো শক্তভাবে আঁকড়ে ধরে নিজের কোমরে পেঁচিয়ে কাছে টেনে নিল। মেয়েটা গুনিয়ে উঠল। শব্দহীন হাসল অরণ্য। এসে যখন পড়েছে, শি ক্যান জাস্ট ওয়াচ হাউ গুড হার হাজব্যান্ড ফাক্স। আহ, মেয়েটির শীতকারে ভরে উঠল গোটা কেবিন। ইরাম অবিশ্বাস্য নয়নে অত্যন্ত বিভীষিকাময় দৃশ্যটির দিকে চেয়ে রইল। অসহায়ের মতন দেখল কি ভয়ানকভাবে টেবিলটা কাঁপছে। অরণ্যের ঠোঁটের পৈশাচিক হাসি, মেয়েটির গোঙানি তাকে ক্ষতবিক্ষত করে ফেলল। দাঁড়ালো না ইরাম, একটা শব্দ অব্দি উচ্চারণ করল না। উল্টো ঘুরি কাঁপা কাঁপা পায়ে কিছু দূর এগোলো। তারপরই ছুট লাগালো। জোরে জোরে আরো জোরে দৌড়াতে লাগলো সে, যতক্ষণ না তার বুকটা ভেঙে খান খান হয়ে গেল। আজ 5 দিন হয়েছে ইরাম বাপের বাড়ি চলে এসেছে। বাপের বাড়ি তো আর নেই, ভাইয়ের বাড়ি। বাড়ির চিন্তায় তাই আধ শুকনো হয়ে গিয়েছে ভাইয়ের বউ মিথিলা। এত কষ্টে যাকে শেষমেশ বিদায় করা গিয়েছিল সে আবার ঘাড়ে চেপে বসতে চাচ্ছে। আগে তো তাও চাকরি করত, সংসারে টাকা দিত। বিয়ের পর তো সেটাও নেই। ঠিকই তো সংসারে মনোযোগী হয়েছিল, তাহলে কি এমন হলো যে হুট করে সব ছেড়ে ছুড়ে এসে হাজির হলো? চিন্তায় রাহাতেরও মাথায় হাত। কিছুতেই ভেবে পাচ্ছে না কি হয়েছে। ইরাম কিছু বলছে না, খাবার দিলে খাচ্ছে না, সারাদিন শুধু নিজের পুরাতন রুম লক করে বসে থাকে। গতকাল মিথিলা জোর করে খাবার খাওয়াতে গিয়ে দেখে বাথরুমে শাওয়ারের নিচে বসে আছে। কত ঘন্টা কে জানে, পুরো শরীর শীতল হয়েছিল। পরে ভাইরা মিলে ধরাধরি করে বিছানায় এনে গরম তেল মালিশ করে কোনো মতে ঠিকঠাক করেছে। আজকেও অরণ্যর বাড়ি থেকে ঘুরে এসেছে সে। দারোয়ান জানিয়েছে ইরাম চলে আসার পর অরণ্যও নাকি আর বাড়িতে ফেরেনি। কোথায় আছে কেউ জানে না, ফোনটাও বন্ধ। রাহাত পড়েছে এক মহা বিপাকে। বেশ ভালোই ঝগড়া হয়েছে মনে হয়। কথক অবশেষে মন্তব্য করলো মিথিলা, স্বামীকে চা পরিবেশন করলো। তাই তো দেখছি, দুলাভাই তো এত শক্ত হওয়ার মানুষ না। আপু বলতে সে তো রীতিমতো অজ্ঞান।
অথচ আজ এতদিন আপু এখানে একবারও খোঁজ নিতে আসলো না। মামলা ভালোই সিরিয়াস। রাহাত চাই চুমুক দিল। মিথিলা একটি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়ল। একেই বলে কপালের নাম গোপাল। তাও যা, একটু সুখ আপুর কপালে লেখা হয়েছিল, তাও ওনার কপালে সইল না। এত বড় ঘর, এত ভালো অবস্থা, এত ভালো স্বামী, সব ছেড়ে পাগলের মতন চলে এসেছে এখানে। বলি, সংসারে ছোটখাটো ঝামেলা একটু হবেই। তোমার আমার কত হয়েছে? আমি কি কথায় কথায় বাপের বাড়ি গিয়ে হাজির হয়েছি? দুলাভাইয়েরও তো আত্মসম্মান আছে। বড় এইভাবে না জানিয়ে চলে এসেছে। পুরুষ মানুষ, রাগ হওয়াটা স্বাভাবিক। আপু তো মুখই খুলছে না, কি হয়েছে না বুঝলে সমাধান করব কিভাবে? বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আবার এখানে হাজির। সমাজে অলরেডি কথা শুরু হয়ে গিয়েছে। আপাতত তো সবাইকে বেড়াতে এসেছে বলে দমিয়ে রেখেছি। গতকাল রাখবো। আপুকে বোঝাও তুমি। ভাইয়া, এমন সময় 2 তলা থেকে ইহানের আর্তচিৎকার ভেসে এলো। উভয় ঝট করে ফিরে তাকালো। সিঁড়ির উপর থেকে কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে ইহান জানালো, আপুর গা থেকে রক্ত বেরোচ্ছে। এক মুহূর্ত বসে থাকতে পারল না কেউ আর। দৌড়ে ইরামের রুমে গেল। সামনের দৃশ্য দেখে না চাইতেও রাহাত এবং মিথিলা জমে গেল। এমন ভয়াল দৃশ্য! ইরাম বিছানার উপরে ছটফট করছে। মলিন চাদর টকটকে লাল তরলে ভিজা। রক্তাভ তরল চাদর চুইয়ে মেঝেতে পড়ছে। আর কেউ না বুঝলেও মিথিলা ঠিকই বুঝলো। সে মেয়ে, সে জানে ইরামের সাথে কি হচ্ছে। হাসপাতাল? জলদি! আপুর পেটে বাচ্চা? মা, মধুর ডাকটা আর শোনা হলো না ইরামের। একদিনের জন্য হলেও যে আশার স্বপ্ন সে বুনেছিল, তিলে তিলে একটা প্রাণকে গড়ে তোলার যে বাসনা তার বুকে লালিত হয়েছিল, যে স্বপ্নের ভবিষ্যতের আশায় শত কল্পনা বোনা হয়েছিল, সেই প্রাণ যেমন নীরবে এসেছিল তেমন নীরবেই চলেও গেল, ইরামকে শূন্য করে দিয়ে। তার গর্ভের ভ্রূণ এক পরিপূর্ণ প্রাণের স্বীকৃতি লাভের আগেই বিদায় নিল লম্পট এক দুনিয়া থেকে। একদিক থেকে ইরাম তৃপ্ত। এই কলুষিত দুনিয়া একটি সুস্থ প্রাণ লাভ করার অধিকার রাখে না। হাসপাতালের বিছানায় চুপটি করে বসে আছে ইরাম। কোনো নড়চড় নেই, একদম পাথরের মূর্তি। এক সময়কার উজ্জ্বল মুখটা ফিকে হয়ে এসেছে, রুক্ষ হয়ে উঠেছে ত্বক যত্নের অভাবে। চোখের নিচে গাঢ় কালি, একটা হাত পিঠের উপর। আজকাল সে এভাবেই বসে থাকে, এভাবেই ঘুমিয়ে পড়ে, এভাবেই অনুভব করে শূন্যতাকে। হাসে না, কাঁদে না, কোনো অনুভূতিই আর হয় না। চোখ জোড়া শুধু পাথরের বলের মতন একদিকে উদাসীন চেয়ে থাকে। ইরাম জানে না কত সময় পেরিয়েছে, কতদিন ধরে সে হাসপাতালে আছে, তার সাথে কি কি কথা বলেছে, কি কি করেছে, আর জানতে ইচ্ছাও হয় না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। ইরামের কানে একটা মৃদু শব্দ গেল, দরজা খোলার আওয়াজ। তাকানোর প্রয়োজন বোধ করল না ইরাম। সে ইতোমধ্যেই জানে নার্স আসেনি, না কোনো ডাক্তার। রাহাত, মিথিলা, ইহান, পরিবারের কেউও নয়। এসেছে ওই লোকটা। তার গায়ের গন্ধ ইরামের খুব চেনা। 1000 মাইল দূর থেকেও বুঝি টের পায়। তার স্বপ্নের ধারক, তার ভাগ্যের শিল্পী। এসেছে অরণ্য, সুস্থির, নিটল, সুদর্শন চেহারায় মলিনতার অভাব। উল্টো জিল্লাদার হয়েছে ভীষণভাবে। ইরাম না তাকিয়েও বুঝতে পারে ওই অস্তিত্বের প্রতিটা পরিবর্তন তার শরীর অনুভব করার অদ্ভুত একটা ক্ষমতা লাভ করেছে। অরণ্য ধীর পায়ে এগিয়ে এলো, ইরামের বিছানার কাছে দাঁড়ালো। ফিরেও দেখল না রমণী। আগের মতোই চোখচোড়া কোটরাগত, নিক্ষিপ্ত শূন্যের পানি। অরণ্য ফরমাল প্যান্টের পকেটে দুহাত রেখে এক নাগাড়ে ইরামকে দেখল। প্রতিটা ক্রিয়া, কিভাবে তার পেটের উপর হাতটা চেপে বসেছে, সেটা এড়ালো না অরণ্যের দৃষ্টি। তার গভীর কণ্ঠ ভেসে এলো ইরামের কানে, এটা একটা জঘন্য মা হওয়ার জন্য। উঠল অরণ্যর হাত। শটান ইরামের গালে চড় বসালো সে। ইরামের মাথাটা একদিকে বেঁকে গেল। তার উজ্জ্বল শ্যামলা গালে 4 আঙুলের গভীর দাগ ভেসে উঠল দগদগে ঘায়ের মতন। অথচ ইরামের ব্যথা লাগল না। গায়ের ব্যথাটা বুঝি মরে গেছে, আর অনুভূত হয় না। মনের ব্যথার যেখানে জয় জয়কার, সেখানে এই বাহ্যিক ব্যথা অতি তুচ্ছ। অরণ্য ইরামের পিছনে সরে দাঁড়ালো। ঝুঁকে এসে তার গলা আঁকড়ে ধরে সেই থাপ্পড় দেয়া গালেই ঠোঁট ছুঁয়ে গাঢ় চুমু খেল, অনেকটা সময় নিয়ে, গভীরভাবে। ইরাম নড়ল না, সরল না, বসে রইল শুধু মূর্তির মতন। গলায় চাপ লেগে তার নিঃশ্বাস আটকে আসছে, অথচ সেই ছটফটটুকুও করতে সায় দিল না শরীর। অরণ্য তার কানে ফিস ফিস করল,
আর এটা একজন জঘন্য স্বামী হওয়ার জন্য। নিজের গলায় ঠান্ডা কিছু একটার অস্তিত্ব টের পেল ইরাম। মাথা ঝুঁকিয়ে তাকালো। একটি লকেট ঝুলছে তার গলায়, লাল টকটকে রুবির লকেট। অরণ্য তৎক্ষণাৎ তার পায়ের কাছে বসে পড়ল। ইরামের পা নিজের দুহাতের মুঠোয় সযত্নে তুলে সে নিগুড় আবেগ নিয়ে বলল, আমি তোর শুরু, আমি তোর শেষ, আমি তোর পংক্তি কবিতা, ছন্দ তোর একমাত্র আশ্রয়, বাড়ি চল আমার কবিতা। বিয়ের পর মেয়েদের স্বামীর সঙ্গে সবকিছুই অ্যাডজাস্ট করে নিতে হয়। স্বামী বিবাহিতা রমণীর একমাত্র গতি। স্বামী বেচারা পুরুষ মানুষ, একটু আধটু এদিক সেদিক ঝুঁকবেই। বউকে তাই তাকে নিজের আঁচলে বেঁধে রাখতে হবে শক্তভাবে। সব অপরাধী স্বামীর ক্ষেত্রে ক্ষমার যোগ্য, কারণ সে না দেখলে সমাজের আর কেউই বউকে দেখবে না, আপন ভাইও না। তা সে অপরাধ যদি হয় পরকীয়াও। যদিও অরণ্যর ভাষ্যমতে সে পরকীয়া করে না, কারণ পরকীয়ার অর্থ ঘরে বউ রেখে বাইরে দ্বিতীয় কোনো রমণীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা। কিন্তু সে তো ইরামকে ছাড়া কাউকে ভালোবাসে না। বাইরের সবাই শুধু শরীর, ভোগের শরীর, আনন্দের আধার। এক স্ত্রী বাদে অন্য কোনো রমণীকে সে কোনোদিন দ্বিতীয়বার ভোগ করেনি। তাহলে এটা পরকীয়া কিভাবে হতে পারে? ইরাম শুধু শুনে যায় আজকাল, জবাব দেয়া আর হয়ে ওঠে না। স্বামীর সঙ্গে একটু আধটু মানিয়ে চলতে হয়, স্বামীর সঙ্গে একটু আধটু মানিয়ে চলতে হয়, স্বামীর সাথে একটু আধটু মানিয়ে। মনে পড়ে না ইরামের আর। সারা দিন সারা রাত এই বুলি জপে যায় সে তোতা পাখির মতন। তাহলে হয়তো সমাজ তাকে মেনে নেবে। দেনমোহরে টাকা তুলে দেয়া ভাইগুলোর দিকে অসহায় চোখে বুভুক্ষের মতন তাকিয়ে থাকে সে। রাহাতকে দিয়েছিল, ঘুষ দিয়ে নাকি বড় চাকরি হয়েছে ছেলের। বাকিটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট, ইহানের ভবিষ্যতের জন্য। নিজের জন্য কেন কোনোদিন ভাবেনি ইরাম? প্রশ্ন ওঠে মাঝে মাঝে মনের ভেতর। এত বিশ্বাস, এত অন্ধবিশ্বাস ছিল তার ভাগ্যের প্রতি। কোনোদিন কিছুই খারাপ হবে না, কিছুই না। যদি একটু স্বার্থপর হওয়া যেত, যদি পরিবারের আগে নিজের কথা ভাবা যেত, যদি সমাজের আগে নিজের ব্যাপারে ভাবা যেত, তবে কি আজ তার ভ্রূণটা পৃথিবীতে শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারত? স্বামীর সঙ্গে একটু আধটু মানিয়ে চলতে হয়, স্বামীর সঙ্গে একটু আধটু মানিয়ে চলতে হয়। ঠিক তখনই ইরামের মস্তিষ্ক দখল করে নেয় বাক্যটি। সমাজের শিক্ষা, মা বাবার শিক্ষা। ইদানিং অরণ্য ভীষণ গায়ে হাত তোলে। এটাও নাকি তার প্রগাঢ় ভালোবাসা। স্বাভাবিক মিলনে তার আর পোষায় না। ইরামের বুকে সিগারেটের ছ্যাঁকা দেয়া তার অন্যতম প্রিয় একটা কাজ। ছ্যাঁকা দেওয়ার পর যখন গাঢ় দাগ হয়, তখন নিজের হাতে মলম লাগিয়ে দেয়। পাগলের মতন অনুভব করে মুগ্ধতা। কি প্রগাঢ়ভাবে ভালোবাসে সে স্ত্রীকে। অর্ধেক দিন প্রায় নগ্ন বিছানায় শিকল দিয়ে বেঁধে রাখি ইরামকে, পশুর মতন। কারণ তার চোখে ইরাম অপসরী। তার শরীর, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের গঠন প্রতিদিন নতুন করে অরণ্যকে প্রেমে ফেলে। ইরামের শরীরে ফুটে ওঠা প্রত্যেকটা দাগ তার বুকে অধিকার বোধ জন্মায়। অতি যত্নে সে নিজের দেয়া দাগের উপর বরফ ঘষে দেয়। এত তীব্র ভালোবাসা কেউ 1000 বছর অপেক্ষা করলেও পায় না। আর ইরামের মতো কেউ না চাইলেও পেয়ে যায়। ইরামের বাইরে যাওয়া মানা, ভাইদের সাথে যোগাযোগ করা মানা, কোনো পুরুষের দিকে তাকানো মানা, রুম থেকে বারান্দায় যাওয়া মানা। যেতে পারে যদি অরণ্যের কোলে বসে, দোলনায় দুলতে পারে যদি অরণ্যকে সাথে নেয়। অরণ্য নিত্য নতুন উপহারে স্ত্রীকে মাতিয়ে রাখে। নতুন শাড়ি, গহনা, ফুল, প্রিয় বই। ইরামের রুমে এখন ফুলের বাগান আছে, দেয়ালে বইয়ের লাইব্রেরি, আলমারিতে শাড়ির দোকান, লকারে গহনার স্তূপ। অথচ অরণ্যের উপহার ফুরোয় না। ইরামকে সে এক পৃথিবী সমান সুখ দেবে। ইরাম জানেও না কত শত রমণীর ইরামের জায়গায় থাকার স্বপ্ন বনে, অথচ তাদের জায়গা শুধু অরণ্যর বিছানা অবধি সীমাবদ্ধ, যেখানে ইরাম রাজ করে স্বামীর অন্তর জুড়ে। এর নাম ভালোবাসা নয় কি? অরণ্য প্রতি রাতে চেষ্টা করে একটা প্রাণের বিনিময়ে আর একটা প্রাণ। মাতৃত্বের সুখ দেবে সে স্ত্রীকে। যে মাতৃত্বের স্বাদ জীবন ছিনিয়ে নিয়েছে, সেই মাতৃত্বের স্বাদ ইরামকে অরণ্য দেবে, দিয়ে ছাড়বে যে কোনো মূল্যে। তার চেষ্টার কোনো কমতি নেই। দিন দিন সেই চেষ্টা উন্মত্ত হয়। ইরামের শরীরে দাগের সংখ্যা বাড়ে। তাতে কি? ডাক্তার তো ঠিকই আসে পরদিন। স্ত্রীকে সুস্থ রাখার কম চেষ্টা অরণ্য করে না। এর নাম ভালোবাসা নয় কি? কবিতার জন্য অরণ্য আগাগোড়া একটি ভালোবাসা। তাই তো আজ রাতে যখন গর্ভবতী ইরাম নিজের হালকা ফোলা পেট নিয়ে ফুপিয়ে ফুপিয়ে অরণ্যর কাছে আর্জি জানালো, অরণ্য, মুক্তি দিন না আমায়, মুক্তি। তখন অরণ্য সইতে পারল না। কিছু বুঝে ওঠার আগেই পা তুলে ইরামের বুক বরাবর কষিয়ে লাথি দিয়ে সে চিৎকার করে বলল, তালাক দিলাম তোকে আমি, তালাক। যাহা দেখি
বাইরে গিয়ে দেখ দুনিয়া কত কঠিন। এমন জটিল সময়ে বুকে লাথি দেয়ায় অবশ্য মায়া হলো অরণ্যর। সঙ্গে সঙ্গে স্ত্রীকে কোলে তুলে জামা খুলে ঠিকই ওষুধ লাগিয়ে দিল। গালে অসংখ্য স্নেহের চুনো খেতে খেতে সারা রাত নিজের বুকে চেপে হাজারবার সরি বলল। অথচ সে জানল না আজকের রাতের পর থেকে এক রমণীর হিসাব শুরু হয়ে গিয়েছে। ইরাম ভেবেছিল এই চক্র সে কোনোদিন ভেদ করতে পারবে না। অরণ্যের ছায়াতলে একটি খেলার গুঁটি হয়ে থেকে যাবে সে আজীবন। তবুও যদি সে নিরালায় নিভৃতে একাকী বেঁচে রয় পৃথিবীর কোনো এক কোণায়, তবে অবহেলাই সই। কিন্তু ইরাম সইল না। মাতৃত্ব তাকে বরণ করার পর থেকে আর সইল না কিছুই। সন্তানকে নিয়ে সব কিছুর মাঝে আড়ালে আবডালে বাঁচবে ভেবেছিল সে। যদি অরণ্যের ছায়ায় হয় তবুও, শুধু লোকটা কোনোদিন সন্তানকে কিছু না করলেই হবে। কিন্তু না, হলো না ইরামের। ইয়ানকে যখন প্রথমবারের বুকের মাঝে চেপে ধরল, যখন ওই নাজুক শরীরের উষ্ণতা তার খাঁ খাঁ মরুভূমি হয়ে থাকা বুক শীতল পানির জোয়ারে ভাসিয়ে দিল, তখন ইরাম টলল। রমণী ইরাম, রাহাত ইহানের বোন ইরাম, সমাজের গোলাম ইরাম, অরণ্যের স্ত্রী ইরাম কোনোদিন টলেনি ঠিকই, কিন্তু মা ইরাম টলল। রীতিমতো দুঃসাহসের ডানায় চড়ে সে উড়াল দিল। ইয়ানকে নিয়ে প্রতিজ্ঞায় মাতল জননী ইরাম, আজ থেকে ইরাম স্বার্থপর, আজ থেকে ইরাম অবিশ্বাসী, আজ থেকে ইরাম নিষ্ঠুর, আজ থেকে ইরাম চোখের বিষ, আজ থেকে ইরাম স্ত্রী বোন সমাজ কিছু নয়, আজ থেকে ইরাম একজন মা, ইয়ানের মা। বর্তমান নার্সারি গ্লাইডারে বসে দুলছে ইরাম, চোখ জোড়া বাইরের দিকে নিবদ্ধ। সন্ধ্যা নেমেছে জগতে। বারান্দা গলে শীতল বাতাস আসছে। খোলা গায়ে লাগতেই শরীর কেমন শিরশির করে উঠল। অনুভূতিহীন শীতল ইরাম নিজের শাড়ির আঁচলটা টেনে ঠিকঠাক করে নিল। পরম যত্নে ঢেকে ফেলল সকল কদর্যতা, ঠিক যেমন করে এতকাল সে ঢেকে এসেছে নিজের সকল না বলা কথা। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, আলাদিন। নরম গলায় বলল ইরাম। দুলতে দুলতে বাইরের দিকে চেয়ে রইল শূন্য চোখে। তুমি আমার কল্পনার চাইতেও বেশি কিছু নিয়ে এই জীবনে পদার্পণ করেছো। আমি চাই না তোমার সঙ্গে আমার শেষটা কণ্টকাকীর্ণ হোক। তুমি হয়তো অনেক কিছু ডিজার্ভ করো, বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, ভালোবাসা, যার কোনোটাই তোমাকে দেয়ার সাধ্য আমার নেই। আমি তোমাকে শুরু থেকেই ব্যবহার করছি, সামনেও ব্যবহার করে যাব। যদি পারো আমার রহস্যগুলো রহস্য বানিয়েই রেখো। তুমি কাকে ভালোবাসবে, কাকে অনুভূতি দান করবে, তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আমি যতদিন আছি একটুখানি সম্মান দিও, ওতেই চলে যাবে আমার। ইরাম উঠে পড়তে যাচ্ছিল। এই রুমের ভেতর কেমন দম বন্ধ লাগছে তার, গলা ধরে আসছে। অথচ সে উঠতে পারল না। দৃষ্টি অন্যদিকে থাকায় এতক্ষণ যাবৎ সে কিছুই খেয়াল করেনি। হুট করে তার কানে ফোঁপানোর মতন শব্দ গেল। ঝট করে ঘুরে তাকালো সে। বিছানার উপর বসে আছে সাইবান। তার সুঠাম শরীরটা সামান্য কাঁপছে। মুখ দুই হাতের মাঝে গুজে রাখা, তাই দেখা যাচ্ছে না। ইরাম শুনতে পাচ্ছে শুধু কান্নার আওয়াজ। নাকি ইরামের ভ্রম? ভ্রমই মনে হলো, কারণ সেই দলা পাকানো কান্না একেবারে হুট করে মিলিয়ে গেল। এর বদলে জায়গা দখল করে নিল হাসি, অট্টহাসি রীতিমতো। সাইবানের শরীর আরও জোরে কেঁপে কেঁপে উঠল। দৃশ্যটা এতটা অশরীরী কেন লাগলো ইরাম জানে না, শুধু অনুভব করল তার শিরদাঁড়া বিয়ে শীতল আতঙ্কের স্রোত নেমে গিয়েছে। মুখ তুলল সাইবান। তার চোখজোড়া এমনিতেই কালো, অথচ ইরামের মনে হলো যেন ওই চোখের মাঝে সাদার আর কোনো অস্তিত্বই নেই। গোটা কালো হয়ে গিয়েছে, মার্বেলের মতন। হাসছে সাইবান, তার ঠোঁটে মাখা বিস্তৃত হাসি, ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে নামা হালকা লাল তরল। রক্ত নাকি? স্তম্ভিত হয়ে গেল ইরাম। গিরগিটিও বুঝি এত দ্রুত রং পাল্টায় না যত দ্রুত সাইবানের চেহারা পাল্টালো। বিষণ্ণতা, বিনোদন, অতঃপর শুধু কালো। ঘর ঘরে একটা অমানসিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো গোটা রুম জুড়ে। কঠিন দুনিয়া দেখে ফেললে আর এপারে কি কাজ? প্রথমে 3.5 হাত মাটি, তারপর জাহান্নাম দেখা হোক আজ। আজকে চাকরি থেকে বেশ দেরি করে ফিরেছে রাহাত। মিজাজ ক্ষিপ্ত হয়ে এসেছে তার এক জুনিয়রের সঙ্গে বোঝাপড়া করে এসে। মিথিলা তাকে ভাত বেড়ে দিয়েছে। টেবিলে বসে চুপচাপ খাচ্ছে সে। স্বামীর সামনে চেয়ার টেনে বসে মিথিলা জিজ্ঞাসা করল, দলিলের কোনো ব্যবস্থা করলে? রাহাত তাতে আরও বিরক্ত হয়ে উঠল। ঠাস করে পানির গ্লাস টেবিলে রেখে বলল,
আমাকে কি রোবট মনে হয় তোমার? দুদণ্ড শান্তি দিতে পারো না? শান্তি? আমি তোমাকে শান্তি দেই না নাকি তোমার আদরের আপু? কথক পাল্টা তেতে উঠল মিথিলাও। আপু ডাকতেও তো লজ্জা হচ্ছে। আপু ডাকতেও তো লজ্জা হচ্ছে। কেমন বেশরম হলে ওভাবে সম্পত্তির ভাগ চাইতে পারে? লোভী একটা। তুমি বেশরম না। হাত পেতে নাও নেই আপুর আগের বিয়ের দেনমোহরের টাকা। ওই টাকাতেই আমার আজকের বড় চাকরি জুটেছে। আর তুমি এই বাড়িতে আয়েশ করে থাকতে পারছো, ভুলে যেও না। রাহাত খেঁকিয়ে উঠল, চুপ বনে গেল। কথাটা মিথ্যা নয়। ইরামের অরণ্যের সঙ্গে বিয়ে হওয়ার সময় যে উপঢৌকন এবং দিনমোহর পেয়েছিল তার সবটাই সে নিজের ভাইদের ভাগ করে দিয়েছে। রাহাত অনেক দিন ধরে বেশ বড় একটা পদের চাকরির জন্য দৌড়াদৌড়ি করছিল। আগের ছোট চাকরিতে সংসার চলছিল না, কিন্তু এই দেশে অর্থ না ঢাললে বুঝি কিছুই হতে চাই না। ইরাম সেই ব্যবস্থা করে দিয়েই গিয়েছে। ইহানের ভাগ আজও ব্যাংকে জমা। মিথিলা কেন যেন স্বামীর কথার বিরুদ্ধে আর কিছু বলতে পারল না, দাঁত চেপে হজম করল বিষয়টা। এমন সময় সদর দরজায় জোরালো কড়া নাড়ার আওয়াজ। রাহাত এবং মিথিলা উভয় খানিক থমকালো। এমন জোরে জোরে ধাক্কাচ্ছে যেন দরজা ভেঙে ঢুকে যাবে কোনো হিংস্র প্রাণী। রাহাত ভ্রুকুঁচকে ফেলল। কোন কুলাঙ্গার এসেছে দেখ, দরজা খুলেই একটা রাম ধমক দেবে। মিথিলা উঠে গেল। হেঁটে গিয়ে সে কোনো মতে দরজা খুলেছে কি খোলেনি তাকে ঠেলে বিদ্যুৎ গতিতে ভিতরে ঢুকে গেল কিছু একটা। মনে হলো বুঝি কোনো শিকারী প্রাণী হুট করে ঝাঁপিয়ে পড়েছে। ভোরকে গিয়ে ঘুরে তাকালো সে। অবশেষে দেখতে পেল অপ্রত্যাশিত অস্তিত্বটিকে। সাইবান আলাদিন, রাহাতের খালাতো ভাই। স্লিভলেস একটা সাদা রঙের ঢোলা টি শার্ট গায়ে, সঙ্গে ডার্ক জিন্স, চোখে মুখে আঁধার। মিথিলা বিয়ের পর থেকে কোনো দিন এই ছেলেকে মুন্সিবাড়ির চৌকাট পেরোতে দেখেনি। আজ সোজা বাড়ির ভেতরে উপস্থিত বিধায় হতবাক্সে। রাহাত অবধি ভাত ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। বিস্ফারিত চোখে চেয়ে আছে সাইবানের দিকে। স্বামী স্ত্রীর কেউই কথা বলতে পারল না প্রচণ্ড বিস্ময়ের কারণে। সাইবান রাহাতের দিকে এগিয়ে গেল ধীরে ধীরে। স্লিভলেস টি শার্টের কারণে তার বাহুর পেশিগুলো কিভাবে ফুলে ফেপে উঠছে স্পষ্ট দেখা গেল। ভ্রু তুলল সে। পিয়ার্সিং চিকচিক করে উঠল মৃদু আলোয়। রাহাত মুখোমুখি দেখল সাইবানের চোখের ভেতর ভাসতে থাকা কালিগোলা অন্ধকার, ঠোঁটের লিপটানো রক্তবিন্দুর হাহাকার। অসম্ভব অশরীরী একটা কণ্ঠ ভেসে এলো রাহাতের কানে। জঙ্গলের ঠিকানা? রাহাত এবং মিথিলা উভয়ের শির দ্বারা বেয়ে শীতল তরঙ্গ খেলে গেল বুঝি। ভৌতিক একটা ব্যাপার আছে ছেলেটার মাঝে। মিথিলা অজান্তেই স্বামীর কাছে গিয়ে গা ঘেঁষে দাঁড়ালো। রাহাতও বেগ পোহাচ্ছে এমন অনাকাঙ্ক্ষিত মেহমানকে মোকাবেলা করতে। যে সাইবানকে সে সর্বদা চিনে এসেছে, সেই সাইবানের সঙ্গে এই অশরীরীর কোনো মিল নেই। জঙ্গল? কোন জঙ্গল? কিসের জঙ্গল? রাহাতের প্রশ্নে মাথা কাত করল সাইবান। বিনোদনের লেশ মাত্র নেই তার চেহারায়। সদা প্রফুল্লতা গায়েব হয়েছে কোথাও। জঙ্গল মুর্দা ওরফে অরণ্য মির্জা, আপনার প্রিয় দুলাভাই। ঠিকানা দিন। কোনো গুহায় থাকে জানোয়ারটা। কেঁপে উঠল রাহাত। মিথিলার সঙ্গে দৃষ্টি বিনিময় করল। তারপর বল উঠল, ওনার ঠিকানা দিয়ে তুই কি করবি? খেয়ে দে আর কোনো কাজ নেই তোর? পাস্ট গেটে। চোপ, মুখ থেকে শুধু ঠিকানা বেরোবে, অন্য কোনো কথা না। ঠিকানা বাদে অন্য কিছু বেরোলে আর কোনোদিন মুখ খোলার অবস্থায় থাকবেন না। মিথিলা স্বামীর বাহু আঁকড়ে ধরে চেঁচিয়ে বলল, রাত বিরাতে বাড়িতে ঢুকে এ কেমন মস্তানগিরি! পুলিশে ফোন করব কিন্তু, তখন সম্মান নিয়ে টানাটানি লেগে যাবে। সাইবান এমন এক দৃষ্টিতে মিথিলার দিকে তাকালো যে রমণীর শরীর বরফ খণ্ডে পরিণত হলো। ওই চোখের তীব্র চাহনি সহ্য হলো না তার। দৃষ্টি সরিয়ে ফেলতেই কানে এলো অশুভ বাক্যটি, নারী পুরুষের সম অধিকারে বিশ্বাসী আমি। আপনার স্বামীর মতন গায়ে পড়া সুশীল না। থাপ্পড়ের কাজ করলে উল্টো ঘুরিয়ে থাপ্পড় লাগিয়ে দেব। নারী জেন্ডারের মা বাপ দেখব না। সাইবান থাম, কি হয়েছে তোর? সমস্যাটা কি আগে বল। এভাবে গুন্ডাদের মতন আচরণ করছিস কেন? রাহাত জিজ্ঞেস করতেই ক্ষিপ্র গতিতে এক হাত বাড়িয়ে খালাতো ভাইয়ের কলার চেপে সোজা টেবিলের উপর আছড়ে ফেলল সাইবান। মিথিলা মাথা চেপে ধরে আতঙ্কে ছিটকে সরে গেল। চিৎকার তার গলায় আটকে রইল। সাইবান রাহাতের গলা চেপে ঠেসে ধরল শক্ত কাঠের টেবিলের উপর। ভাতের থালা বাটি সব ঝনঝন করে আছড়ে পড়ল মেঝেতে। ব্যথায় গুমিয়ে উঠল রাহাত। খামচি দিয়ে সাইবানের হাত ছাড়াতে চাইলেও কোনো লাভ হলো না। একটা মেরুদণ্ডহীনের বাচ্চা যখন বোনকে বাঁচানোর বদলে উল্টো নরকসুর ভোজ হিসাবে ঠেলে দিয়ে শুধু নিজের পেট পকেটের চিন্তা করে, তখন তাকে ধোলাই করতে গুন্ডার দরকার হয়। তোর মতন ভাইয়ের থেকে একটা কলা গাছও ভালো। শালা সুশীল ভিতর ডিম।
অরণ্য মির্জার ঠিকানা তোমাকে আমি দেব। গম্ভীর কণ্ঠস্বরটি কানে যেতেই সাইবান থামল, ঝট করে মুখ ঘুরিয়ে তাকালো। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে ইহান, বুকে দুবাহু বেঁধে রেখেছে, ভ্রু কুচকে ধারাল দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহাতকে ঝটকা দিয়ে ছেড়ে সরে গেল সে। মিথিলা দৌড়ে গেল স্বামীর কাছে তৎক্ষণাৎ। সাইবান পাত্তাও দিল না আর কোনো দিকে, সোজা ইহানের সামনে গিয়ে দাঁড়ালো। কোথায় থাকে? চলো দেখিয়ে দিচ্ছি। ইহান নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সামনে সামনে হাঁটতে শুরু করলো। সাইবান খানিকটা বিস্মিত হলো। এই পোংটা দেখিয়ে দিচ্ছি মানে কি? মুখ নেই তোর, বোবা নাকি? ইহান থামল। ঠিক সাইবানের মতো করেই দু চোখে ধোঁয়াশা ঘেরা দৃষ্টি নিয়ে ফিরে তাকালো কিশোর ছেলেটি। সাইবান ভ্রু তুলল। এই ছেলের ভাব তার ভালো লাগছে না, মনের আশঙ্কাটাই প্রমাণ হলো। ইহান বলল, অরণ্য মির্জার বাড়িতে আমিও যাব, বহু পুরাতন হিসাব নিকাশ বাকি আছে আমার। সাইবান কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তবে এই মুহূর্তে এসে তার কারো সঙ্গে আর কোনো প্রকার তর্কে যেতে ইচ্ছা হচ্ছে না। এগিয়ে এসে হাত বাড়িয়ে হুট করে টেবিলে বিছানো সাদা টেবিল ক্লথটা ধরে টান দিল। যা বা বাসনকোসন টেবিলের উপর অবশিষ্ট ছিল তাও মহা হট্টগোল করে ছড়িয়ে পড়ল মেঝেতে। আঁতকে উঠল মিথিলা আর রাহাত। তবে সাইবানকে রোখার দুঃসাহস আজ নেই কারোর। সাদা কাপড়টা হাতে নিয়ে হনহন করে এগুলো সাইবান বাড়ির বাইরে। তার অনুসরণে বেরিয়ে যাওয়ার আগেই বারান্দায় রেখে দেয়া নিজের ক্রিকেট ব্যাটটা কাঁধে তুলে নিল ইহান। নিষ্পলক তাকিয়ে থাকতে পারল শুধু মিথিলা রাহাত দম্পতি। এছাড়া আর কিছুই করার রইল না তাদের। আলিশান দুইতলা একটি বাড়ির সামনে এসে থামল সাইবানের গাড়ি। বাড়ির কোনো নাম নেই, শুধু রূপালী রঙের গেট দেয়া। ভেতরের কোথাও কোনো লোক নেই বললেই চলে। শুধু গেটের কাছে একজন দারোয়ান টুলে বসে বসে ঝিমুচ্ছে। বেশি রাত হয়নি, এরপরও চারপাশ কেমন শুনশান নীরব, আবাসিক এলাকা বলেই বোধ হয়। উপরন্তু অভিজাতদের বাস, ভাবসাব একটু তো থাকবেই। সাইবান দরজা খুলে গাড়ি থেকে নামল। একটা সাদা কাপড় জড়ানো তার মুখে, আলগোছে ঝুলছে কাঁধের চারপাশে। দূর থেকে হঠাৎ দেখলে যে কেউ ভূত ভেবে ভয় পাওয়ার সম্ভাবনা আছে, অথচ পরোয়া নেই তার। প্যাসেঞ্জার সিট থেকে বাইরে পা রাখল ইহানু। ছেলেটার মাথায় মোটরসাইকেলের একটা হেলমেট, সেটার কারণে তার চেহারা দেখা যাচ্ছে না। হাতে ভারী সিজন ক্রিকেট ব্যাট, পুরোদস্তুর তৈরি সে 4 ছক্কা হাঁকাতে। সাইবান আর চোখে সঙ্গীর দিকে তাকালো, 2 আঙুলে কিছু একটা ইশারা করল। অতপর নিজে এগুলো সামনে দারোয়ানের দিকে। পদশব্দ শুনে ঝিমানো বাদ দিয়ে দারোয়ান মুখ তুলে তাকিয়ে দেখল যেন এক অশরীরীকে হেলে দুলে এগিয়ে আসছে। মুখে পেঁচানো কাফনের মতন সাদা কাপড়, তাতে আবার লালচে ছোপ ছোপ দাগ। মধ্যবয়স্ক দারোয়ান নিজের হাতের লাঠিটা তুলে ধরেছে কি ধরেনি, সাইবানের হাতের জোরালো এক ঘাই উল্টে পড়ে গেল নিচে। সেই যে পড়ল আর উঠল না, অজ্ঞান হয়ে গিয়েছে। সাইবান তাচ্ছিল্যের হাসি হাসল আপন মনে। গেট খুলে বীর দর্পে এগিয়ে গেল। বিশাল সদর দরজার সামনে মৃদু হলদেটে আলোর বাল্ব জ্বলছে। তার নিচে দাঁড়িয়ে কলিং বেল চাপল সাইবান, একটা না কয়েকবার। ভিতর থেকে হুটুপুটির আওয়াজ এলো। তারপরই দরজাটা হাঁট করে খুলে গেল। মুখ বাড়ালো এক মধ্যবয়স্ক লোক, পরনে লুঙ্গি আর হাফ হাতা শার্ট। সাইবানকে দেখিয়ে সে ভুঁড়কে গেল, কিন্তু এদিক সেদিক করার সুযোগ অব্দি পেল না। বিদ্যুৎ গতিতে এগুলো সাইবানের হাত, চেপে ধরল লোকটার গলা। একটাই প্রশ্ন করল, জঙ্গল কোথায়? লোকটা সাইবানের শক্তির সঙ্গে পারল না। এমন দুর্ধর্ষ এক অবয়ব যেন কাফনে মোড়ানো। হাতের জোরালো বাঁধন আর গভীরতর কণ্ঠস্বর লোকটাকে হিতাহিত জ্ঞান শূন্য করে ফেলল বুঝি। কোনো মতে বলতে পারল সে, কে 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 স্যার স্যার। আন্দাজেই বলেছে সে। সাইবান মাথা কাত করে সায় জানালো, হ্যাঁ, তোর স্যার কোথায়? আর তুই কে? হাতের বাঁধনে একটু ঢিল দিল সে, যেন লোকটা কথা বলতে পারে। হড়বড় করে সেই লোক বলে দিল, আমি 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 এই বাড়ির কেয়ারটেকার। স্যার বাড়িতে নাই বহুত দিন, কোথায় আছে কেউ জানে না, কবে আসবে তাও কেউ জানে না। আমি শুধু শুনছিলাম বিদেশে গেছে কোথাও। বিশ্বাস করেন আমি এর বেশি কিচ্ছু জানি না। আমি শুধু জাহান্নিয়া এখানে কাম করি, জাহান্নিয়া। তাহলে এবার জানিয়া পালা। একটা ঘাড় ধাক্কা দিয়ে লোকটাকে রীতিমতো পুতুলের মতন ছুঁড়ে বাইরে বের করে দিল সাইবান। একেবারে সিঁড়ির ওপর উপুর হয়ে পড়ল সে। হুড়মুড় করে ঢুকে পড়ল সে ভেতরে। বাড়িটা ভেতর থেকেও আলিশান, একদম চকচকে তকতকে। পরিপাটি আসবাব, 2 তলায় উঠে গিয়েছে সাপের মতো পেঁচানো সিঁড়ি। গোটা সিঁড়ি কার্পেটে বাধাই করা। সাইবান কাপড়ের ভেতর থেকে ঝাপসা ধোঁয়াশার মতন দেখছে সবকিছু, তবুও তার কিছুই বুঝতে বাকি রইল না। এই বাড়ি, ওই সিঁড়ি দেখার সাথে সাথেই বুঝি তার মাথায় যেটুকু তার জায়গা মতো ছিল সেটাও চটাস করে ছিঁড়ে গেল। এই বাড়িতেই তার অর্ধাঙ্গিনী নিজের জীবনের রোমহর্ষক 2 বছর কাটিয়েছে। সহ্য হলো না সাইবানের। পিছনে ততক্ষণে ইহান এসে দাঁড়িয়েছে। কিছু বুঝে ওঠার আগেই সে ছেলেটার হাত থেকে ক্রিকেট ব্যাট কেড়ে নিল। হন হন করে এগিয়ে গিয়ে লিভিং রুমে থাকা কাঁচের টেবিলের ওপর সজোরে আঘাত করল।
ঝড়ঝড় করে ভেঙে গেল টেবিলটা। রীতিমতো পাগল প্রায় হয়ে গেল সাইবান। বাঁধন হারা ঝড়, আশেপাশে যা কিছু তার চোখে পড়ল সব কিছুর উপরেই ভাঙচুর চালালো। শোপিস, দেয়ালে সাজিয়ে রাখা পেইন্টিং, সিঁড়ির রেলিংয়ে গিয়ে এমনভাবে ব্যাট দিয়ে আঘাত করতে লাগলো যে ব্যাট অর্ধেক ভেঙে গেল। তবুও থামল না সে। ইহান তাকে আটকালো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্বংসলীলা দেখল প্রাণ ভরে। ভাঙচুরের শব্দে চারপাশ যেন সাক্ষাৎ নরকে পরিণত হলো কিছুক্ষণের মাঝে। কেয়ারটেকার লোকটা পালিয়ে যায়নি। অজ্ঞান হয়ে যাওয়া দারোয়ানটাও কোনোভাবে জ্ঞান ফিরে পেয়েছে। দুজনেই ছুটে এসেছে ভিতরে। সাইবানের দিকে দৌড় লাগাতে গেল তারা, কিন্তু ইহান মাঝখানে দাঁড়িয়ে পড়ল। শরীর ভর্তি কলিজা তোদের মনে হয়, আয় গুনে দেখি কয়টা আছে। পুলিশকে ফোন। একজন নিজের ফোন বের করতেই ইহান ঘুরে গিয়ে লাথি হাঁকিয়ে বসলো। ফোনটা ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। একটা কিশোর ছেলের অতি দ্রুত গতির সঙ্গে অসচেতন লোক দুটো হঠাৎ করে পেরে উঠল না। কেয়ারটেকারের লুঙ্গি ধরে টান দিল ইহান। লোকটা চেঁচিয়ে উঠল, হায় 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 হায়, আমার ইজ্জতে টান দিল খচ্চরটায়। হ্যাঁ, তুই খাচ্চর, তোর স্যার আরো বড় খাচ্চর। দারোয়ানের নাক বরাবর ঘুষি হাঁকিয়ে কেয়ারটেকারের মাথায় হেলমেট সমেত বাড়ি দিল ইহান। অবস্থা বেগতিক বুঝতে বাকি রইল না কারোরই। তাই ঠাস করে পড়ে যেতেই দুজনই হামাগুড়ি দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। হাঁপাতে হাঁপাতে ইহান ফিরে তাকালো। সমস্ত রুম ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে সাইবান। তার ক্রিকেট ব্যাটটা আধ ভাঙা অবস্থায় ঝুলছে হুড়মুড় করে ভেঙে পড়া সিঁড়ির রেলিংয়ের সঙ্গে। কার্পেট ছিঁড়ে উঠে এসেছে অনেকখানি, যেন হিংস্র কোনো জন্তু আঁচড় দিয়েছে। অথচ সাইবান কোথাও নেই। ক্ষণিকের জন্য সত্যি ভয় পেয়ে গেল ইহান। হাত ভাগল ছেলেটা গেল কোথায়? যে মুহূর্তে চিন্তিত হয়ে সে এগোতে যাবে, তখনই সিঁড়ি বিয়ে 2 তলা থেকে হুড়মুড় করে নেমে আসতে দেখল সে সাইবানকে। সাদা কাপড়টা এখনো মুখে জড়ানো আছে, তবে অস্ফুট স্বরের কথাগুলো শোনা যাচ্ছে। শিট, দ্যাট স্কাউন্ড্রেল ই নট হেয়ার। তার মানে অরণ্য সত্যিই বাড়িতে নেই। ইহান কি করবে বুঝতে পারল না। অরণ্যের প্রতি তার এতই রাগ যে মনে হয় সামনে পেলে সত্যি খুন করে ফেলতে পারবে। নিজের চোখে দেখেছে সে ওই একটা মানুষের জন্য ইরামকে কতটা ভুগতে হয়েছিল, কিন্তু ইহানকে শুধু হাত গুটিয়ে বসে থাকতে হয়েছে। দুঃসাহস করতে পারেনি সে। প্রতিটা রাত আফসোসে বিছানায় মুখ গুজে চোখের জল ফেলে গিয়েছে। রাগে বালিশ ফাটিয়ে ফেলেছে ঘুষি হাঁকাতে হাঁকাতে। কেন বয়স কম হলো তার? কেন ইরামের ছোট ভাইয়ের বদলে বড় ভাই হতে পারল না সে? কেন আর কয়েক বছর আগে তার জন্ম হলো না? কেন কেন কেন? ইহান শুধু অপেক্ষায় ছিল আর একটুখানি বড় হবার। কিন্তু আজ যখন সে সাইবানকে রুদ্র মূর্তি হয়ে প্রবেশ করতে দেখল, তখন আর নিজেকে রুখতে পারল না, চলেই এলো। কিন্তু এখন ওই শয়তানটাকেও পাওয়া গেল না। শয়তান কিভাবে যে এতকাল বাঁচি। ভাঙাচোরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে সাইবান। তার মাথায় রক্ত উঠে গিয়েছে বোধহয়। মুখে সাদা কাপড় জড়ানো থাকলেও শুধু লাল দেখতে পাচ্ছে সে চোখে, কটকটে উদ্ভট লাল। ঠোঁট কামড়ে ধরল সে, তাতে মুখের ভেতর নতুন করে রক্তের নোনতা স্বাদটা পেল। মনে পড়ে গেল তার ইরামের কথাগুলো শোনার পর কিভাবে রুখেছিল সে নিজেকে। চোখ থেকে ঠিকরে বের হয়ে আসতে চাওয়া অশ্রুদের সে থামিয়েছে নিজেকে তীব্র ব্যথা দিয়ে। সুচারু দাঁতে জিভ কামড়ে ধরেছিল সে কান্না আটকাতে। আবার জ্বলে উঠল জিভ, নতুন রক্তে ভরে উঠল মুখ। সাইবানের কোনো পরোয়া নেই আরও সব বিষয়ের প্রতি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। তীব্র প্রতিশোধ বাসনা সে পূরণ করতে পারছে না বিধায় শরীর গুলিয়ে উঠছে। কিছু একটা ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছা করছে। হুট করে নিয়ন্ত্রণ হারা এক হুঙ্কার দিয়ে উঠল সাইবান। এত জোরে রেলিংয়ের মাথায় একের পর এক ঘুষি হাঁকাল যে তার 2 হাতের চামড়া ফেটে ক্ষত হয়ে গেল। তবুও থামল না সে। এক লাথিতে পায়ের সামনে পড়ে থাকা ভাঙা টেবিলটাকে আরেক দফায় উল্টে ফেলল। একেবারে বিনা প্রয়োজনেই দফা রফা হয়ে যাওয়া দেয়ালের পেইন্টিংয়ের ক্যানভাস টেনে টুকরো টুকরো করে ছিঁড়ল। সে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছে না কিছুতেই। ধ্বংস ধ্বংস ধ্বংস, শুধু ধ্বংস চাই তার। ইহান দৌড়ে গিয়ে তার 2 হাত চেপে ধরল। থামো, পাগলামি করো না। লোক দুটো পালিয়েছে, দ্রুত ফিরে আসতে পারে। আমাদের এখন যাওয়া উচিত। চলে যাব। ওই কুলাঙ্গারটাকে সারে 3 হাত মাটির জগৎ না দেখিয়ে চলে যাব। হেলোনো। ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল সাইবান। তাকে রীতিমতো জন্তুর মতোই দেখাচ্ছে। ইহান অব্দি কিছুক্ষণের জন্য ভ্যাবা চাকা খেয়ে গেল এমন উদ্ভট আচরণ দেখে। সাইবান দিক বিদিক জ্ঞান শূন্য হয়েছে বুঝি। তারপর হঠাৎ করেই থমকেও গেল। পিন পতন নীরবতা ভর করল চারিপাশে। ইহান শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। সাইবান দানবের মতন স্থির দাঁড়িয়ে আছে, শ্বাস পর্যন্ত নিচ্ছে না বুঝি। রক্তাক্ত 2 হাত দুদিকে ঝুলছে অশনির ন্যায়। একটি ঢোক কিনল ইহান। ঠিক আছে। হুট করে মাথা তুলে তাকালো সাইবান। কাপড়ের কারণে বোঝা গেল না তার চেহারায় কেমন অভিব্যক্তি ফুটে উঠেছে। কিছুই বলল না সে। হুট করে লিভিং রুমের সাথে লাগোয়া করিডোরে ঢুকে পড়ল। ইহানও পিছু নিল সঙ্গে সঙ্গে। এদিক সেদিক ঘুরপাক খেয়ে অবশেষে সাইবান যা খুঁজছিল পেয়ে গেল।
রান্নাঘর। ভেতরে ঢুকেই সোজা স্টোভের কাছে গেল। নিচের ক্যাবিনেট খুলতেই দুটো সিলিন্ডার পাশাপাশি পেয়ে গেল। বাঁকা হাসি ফুটলো তার ঠোঁটে। ইহান তখন সবেমাত্র রান্নাঘরের দরজায় পৌঁছেছে। এই ছেলে এত দ্রুত হাঁটে কিভাবে? আদৌ মানুষ নাকি? মস্তিষ্ক ঠিকমতো বুঝেও উঠতে পারেনি তার। এর আগেই কানে গেল একটি রহস্যময় শীষ, অত্যন্ত করুণ সুরে বাজছে। করুণ থেকে ক্রমশ চড়া হয়ে উঠল সেই শীষ, অতঃপর অচেনা গলার পাশবিক সুরেলা আওয়াজ। আতরো গোলাপো চন্দন মারো বন্ধের গায়ে, আতরো গোলাপো চন্দন মারো বন্ধের গায়ে। জমে গেল ইহান। হেলমেটের উইন্ডো খুলে ঢ্যাপ ঢ্যাপ করে চেয়ে রইল সামনের দিকে। 2টা সিলিন্ডার টেনে হিঁচড়ে বের করেছে সাইবান। গুনগুন করে গাইছে সে। তার অশরীরী আওয়াজ ছিয়ে গিয়েছে চারপাশে, যেন দিয়ালে দিয়ালে প্রতিধ্বনিত হচ্ছে কণ্ঠস্বর। গায়ে কাঁটা দেওয়ার মতো ব্যাপার। ইহান অনুভব করলো ওই কণ্ঠের তাড়নায় তার শরীরের লোমগুলো কেমন দাঁড়িয়ে গিয়েছে। গানের কথাগুলোও কেমন আতর, গোলাপ, যেন মৃত্যুর পর লাশ সাজানোর কথা বলা হচ্ছে। সাইবান এক এক করে 2টো সিলিন্ডারের মুখই হালকা খুলে দিল। সাক্ষাৎ কবরের ব্যবস্থা করছে সে। কার্যক্রমের সাথে হিলে দুলে বেখিয়ালিভাবে সে তালে তালে গাইছে। ছিটাইয়া দাও শুয়া চন্দন, ছিটাইয়া দাও শুয়া চন্দন ওই রাঙা চরণে। দাহ্য গ্যাসের কটু গন্ধে ভরে উঠল চারপাশ। সাইবানের হাতে উঠে এলো লাইটার। গুনগুন করতে করতে সে পিছিয়ে এলো রান্নাঘর থেকে, 1 পা 2 পা করে সময় নিয়ে। ইহান ছিটকে দূরে সরে গেল। বুক কাঁপছে তার। পরিস্থিতি নয়, বরং সাইবান কি ভয় লাগছে তার। সাদা কাপড়ের মতন কাপড় শরীরে জড়ানো, তাতে হাত ফেটে লাগা রক্তের ফোঁটা। অদ্ভুতভাবে সরে সরে দুলছে শরীরটা, অনেকটা তন্ত্র সাধনার মতো করে। হাতের লাইটারে যদি ভুলবশত আঙুল চেপে যায় তাহলে শেষ। ইহানের দৌড়ে পালিয়ে যাওয়া উচিত। এই ছেলের জীবনের পরোয়া না থাকতে পারে, কিন্তু তার নিজের তো আছে। অথচ সে যেতে পারল না। আতঙ্কিত হৃদয়ে সৈন্যহিতের মতন চেয়ে রইল। এ যেন এক ভয়ঙ্কর আসক্তি। সাইবান অবশেষে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ইহানকে দেয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে থাকতে দেখল একেবারে। কোনো মন্তব্য না করে হেঁটে লিভিং রুমের দিকে চলে গেল। ইহানের সম্মোহন এতক্ষণে কেটেছে বুঝি। সে কাঁপা কাঁপা পদক্ষেপে অনুসরণ করল। সাইবান লিভিং রুমে এসে পড়ল, উদ্দেশ্য বেরিয়ে যাওয়া, কিন্তু পারল না। হুট করে একটা জিনিসের উপর চোখ আটকে গেল তার। দেয়ালের উপরে একদম কোণার দিকে ছোট একটা যন্ত্র জলজল করছে। বুঝতে বাকি রইল না সাইবানের, সিসি ক্যামেরা। বিজয়ীর হাসি প্রস্ফুটিত হলো তার রক্তাভ ঠোঁট জুড়ে। এগিয়ে গেল সে পায়ে। সোফার উপর উঠে দাঁড়িয়ে একেবারে সরাসরি তাকালো সিসি ক্যামের দিকে। পিছন থেকে ইহান খিঁকিয়ে উঠল। আরে কি করছো? তোমার মুখ দেখে ফেলবে তো। সাইবান কোনো পরোয়াই করল না। সোনার হরিণ পেয়ে গিয়েছে বুঝি সে। তাই বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই এক টানে মুখের ওপর থেকে সাদা কাপড়টি সরিয়ে ফেলল, লাশ থেকে কাফুন সরানোর মতন করে। সরাসরি ক্যামেরার লেন্সের দিকে তাকালো। রক্তাভ ঠোঁটে ভাসল বাঁকা হাসি। তার চোখ জোড়া বুঝি তপ্ত লাভার সরোবর, যাতে ভাসমান রক্ত পিপাসা। আস্তে করে নিজের বাম হাতটা ক্যামেরার সামনে তুলে ধরল সাইবান। সবগুলো আঙুল নামিয়ে ফেলল একে একে, কেবল মধ্যাঙ্গুলি বাদে। তাতে চকচক করে উঠল সিলভারের আংটি। অশুভভাবে জিভের গোড়ায় লেগে থাকা রক্তবিন্দুটুকু অনায়াসে চেটে সে সরাসরি ক্যামেরার উদ্দেশ্যে বলে উঠল। গেম অন। চেয়ে রইল সাইবান ক্যামেরার দিকে এক নাগাড়ি, যেন ক্যামেরায় নয় সরাসরি চেয়ে আছে অরণ্যের দিকে। তারপর লাফিয়ে নিচে নেমে গেল। লাইটারটা উপরে ছুড়ে দিল, ক্যাচ ধরল, আবার ছুড়ল, ক্যাচ ধরল। এমনটা করতে করতে ক্যামেরার দিকে তাকিয়ে পেছাতে লাগলো। হুট করে লাইটারে জ্বলে উঠল ফুলকি, সঙ্গে সেই অসহনীয় অমানবিক কণ্ঠের গীত। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। সাইবান যখন বাড়িতে ফিরল তখন চারিদিক নিস্তব্ধ। কোথাও না থেমে সোজা বেডরুমে চলে গেল সে। রুমে কোথাও ইরাম নেই। বিছানায় শান্ত হয়ে ঘুমাচ্ছে ছোট্ট ইয়ান। সাইবান থামল, পায়ে এগিয়ে গেল বিছানার কাছে। অপলক চেয়ে দেখল সেই ইয়ানকে। ছোট্ট শিশুটি ঘুমে আচ্ছন্ন, নরম শরীর নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সাথে ওঠানামা করছে। বারান্দা থেকে আসা মৃদু আলোয় মুখটা অপূর্ব দেখাচ্ছে। সাইবান বলতে পারবে না বুকের ভেতর কেমন অনুভূতি হলো তার। বিছানার একপাশে আস্তে করে বসল সে। একটি হাত বাড়িয়ে দিল ইয়ানকে ছোঁয়ার উদ্দেশ্যে, কিন্তু হাতে জমা রক্তবিন্দু চোখে পড়ায় ভ্রু কুঁচকে গেল তার। মাথা নাড়ল সে। উঠে গিয়ে বাথরুম থেকে 2 হাত ঘষে ঘষে জমাট বাঁধা দাগ উঠিয়ে ধুয়ে নিল। তোয়ালেতে মুছে পুনরায় ফিরে এলো সে ইয়ানের কাছে। এবার সাহস করে একটি হাত বাড়িয়ে দিল। নমনীয় শরীরটা হাতের তালুর মাঝে আলতোভাবে তুলে নিয়ে বুকে ঠেকালো। ওভাবেই বসে রইল কিছুক্ষণ। ইয়ান ঘুমের ঘুরে ছোট্ট 2খানা হাত ছড়িয়ে সাইবানের বুক আঁকড়ে ধরল। নাজুক সত্তাটির হৃৎপিণ্ড যেন একই ছন্দে স্পন্দিত হচ্ছে তার সাথে। চোখ বুঝে অনুভব করল সাইবান। ভেতরের জ্বালাময়ী ক্রোধ ধীরে ধীরে অনেকখানি শান্ত হয়ে এলো তার, যেন তপ্ত মরুভূমির বুকে হুট করে এক নদী পানি ঢেলে দেয়া হয়েছে।
অবশেষে চোখ খুলল সাইবান। ঝুঁকে ঘুমন্ত ইয়ানের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। কি যেন ভাবল কিছুক্ষণ, তারপর হুট করে পকেট থেকে ফোন বের করে নিল। নাম্বারটা ডায়াল করলো সে, কানে চাপল। কয়েকবার রিং পড়তেই রিসিভ হলো। জন্ম নিবন্ধনের কাজ দিয়েছিলাম, কত দূর হলো? ওপাশ থেকে কিছু বলা হলো। সাইবানের ভুর মাঝে গাঢ় ভাঁজ পড়ল। ফোন চেপে ধরে সে বলল, শাহরান আলাদিন ইজান, মায়ের নাম ইরাম কিবরিয়া, বাপের নাম সাইবান আলাদিন। একটাও যদি বানানে ভুল হয়েছে তো নিবন্ধন অফিসে গিয়ে কম্পিউটার পিটিয়ে ভেঙে আসো, মনে থাকে যেন। কথক। এই বাড়িতে ছোট্ট একটা বাগান আছে। কমলা, লেবু, মরিচ, ঢেঁড়স ইত্যাদি সবজির ছোট ছোট গাছগুলো সুন্দর বেড়া দিয়ে একপাশে পোতা হয়েছে। অপর দিকটা ফুলের জন্য বরাদ্দ। তার মধ্যে আছে গোলাপ, নয়নতারা, ঔষধি গাছের মধ্যে তুলসী, অ্যালোভেরা ইত্যাদি রয়েছে। এখানে এসে বসলেই কেমন যেন শান্তি শান্তি লাগে। ইট পাথরের শহরে এক টুকরো প্রকৃতির কোল যেন। তাই ইরাম আজ এখানে এসে বসেছে। একটা কাঠের দোলনা আছে। পরিবারের মানুষগুলো সুযোগ পেলে এখানে এসে বসে। সারিকা আর সামিয়া প্রায় ছুটির দিনে এখানে নিজে থেকে কাজ করে। সুগন্ধার সঙ্গে ইরাম নিজেও এসেছে বেশ কয়েকবার গাছগুলোতে পানি দেওয়ার জন্য, রান্নার জন্য সবজি সংগ্রহ করেছে। ইরাম বসেছে দোলনার উপর। ইয়ানকে মাত্রই ঘুম পাড়িয়েছে, তাই ছেলের উঠে পড়ার তাড়া নেই। আজ তার একটু শান্তি দরকার। রাতের প্রকৃতি অনেকটাই প্রশান্ত। মৃদু মন্থর হাওয়া বইছে, ঠান্ডা একটা ঝাপটা খেলিয়ে দিচ্ছে শরীরে। ইরামের গায়ের ওড়নাটা দারুণভাবে উড়ছে সেই বাতাসে। খোলা চুলগুলো দোল খাচ্ছে তালে তালে। দোলনার দুলুনির সঙ্গে জগৎটা ঘুরপাক খাচ্ছে। ইরাম কাঠের হেলানে মাথা ঠেকিয়ে নিষ্পলক চেয়ে আছে আকাশের দিকে। আকাশে আজ কোনো মেঘ নেই, এক ফালি চাঁদ, সেই চাঁদের পাশে জলজল করা তারারা। ইরাম চেয়েই রইল। আজকাল মানুষ বাঁচে কত বছর, অর্ধেক জীবনটাই পেরিয়ে গিয়েছে তার। অথচ জীবনের মাঝামাঝি সময়টায় এসেও সে বুঝতে পারল না আদৌ এই জীবন সফল নাকি ব্যর্থ। ইরামের জীবন সেই 17 বছর পর্যন্তই সীমাবদ্ধ। সেই সময়টাই ছিল না কোনো বাঁধা। মুক্ত পাখির মতন স্বাধীনভাবে উড়েছে সে, তারা করেছে নিজের স্বপ্নদের। আচ্ছা, যদি ইরামের বাবা মারা না যেতেন, তবে কি আজ তার জীবনটা অন্যরকম হতে পারত? হ্যাঁ, পারত। বাবাদের কাছে মেয়েরা রাজকন্যা। বাবার মুখটা আজ ভীষণ মনে পড়ছে তার। আজও কি স্পষ্ট। বাবা থাকলে কি রাহাত ইহানকে ভালোভাবে মানুষ করা যেত? বাবা থাকলে কি অরণ্যর সাথে কোনোদিন তার বিয়ে হতো? বাবা থাকলে কি ইরামকে এত কিছু সহ্য করতে দিত কোনোদিন? ইরাম ঠোঁটে ঠোঁট চেপে ফেলল। অশ্রু ফোঁটা চিকচিক করল তার চোখ জোড়ায়। অভিমান ভর করল এক সময়কার বাবার রাজকন্যার অভিব্যক্তিতে। আকাশের তারার পানি চেয়ে সে অভিযোগ দায়ের করল। তুমি কেন চলে গেলে বাবা? কেন আমায় নিয়ে গেলে না? তোমার বুলবুলির যে অনেক কষ্ট হয় এই পৃথিবীতে, আর কিছুকাল হাতটা ধরে জীবন পথে এগিয়ে দেয়া যেত না? নীরব অশ্রু গড়ালো ইরামের দুই গাল বেয়ে। মুছল না সে। বাতাসের ঝাপটায় মুখ শীতল হয়ে উঠল, অথচ পরোয়া করল না। দুলতে লাগলো সে নীরবে। আচ্ছা, সে কি পারলে জীবনটাকে অন্যরকম করে সাজাতে চাইবে? যদি প্রার্থনা কবুল হতো, তবে কি এত সংগ্রাম, এত লড়াই, এত যন্ত্রণা সে এড়িয়ে যেত? ইরাম মহা বিস্ময় নিয়ে আবিষ্কার করল, জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিলেও হয়তোবা সে পুনরায় একই যাত্রায় সামিল হতো। কারণ ওই ছোট্ট নিষ্পাপ অস্তিত্বটি। ইরামের জীবন যদি অন্যরকম হতো, তাহলে ইয়ান কোনোদিন তার কোলে আসতো না। অথচ ছেলেকে ছাড়া তো একদণ্ড চলবে না তার। কান্নার মাঝেও ঠোঁটে মলিন হাসি ফুটল তার। ওই একই তারাদের পাশে জলজল করতে থাকা এক ফালি চাঁদের দিকে চেয়ে সে ওই ছোট্ট মুখখানি মনে করল। বিড়বিড় করে বলল, যদি দ্বিতীয় জন্ম বলে কিছু থাকত, তবে আমি আবারও বিনা দ্বিধায় দ্বিতীয়বার সেই কাঁটায় ভরা চোরাবালিতে ঝাঁপ দিতাম, যা তোমায় আমার কোলে এনে দিয়েছে। ইরাম কতক্ষণ নিজের চিন্তায় ডুবেছিল হিসাবে নেই। তার বিশ্রাম ভাঙল মৃদু পদশব্দে। নড়ল না ইরাম, শুধু মাথা হালকা কাত করে তাকালো পাশে। বাগানের ভেতরে ঢুকেছে এক ছায়া মূর্তি। প্রথমটাই স্পষ্ট দেখা গেল না। বাগানের বাতির নাগালে আসার পরই পরিষ্কার হলো দৃশ্যটা। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাইবান। পরনে একটা ঢোলা ফতুয়া, খয়েরি রঙের, বোতামগুলো সব খোলা, বুকের মাঝ অব্দি দৃশ্যমান তাতে। সঙ্গে একটা ঢোলা কালো ট্রাউজার। মাথা তুলছে না সে, নিজের পায়ের দিকে তাকিয়ে এগোচ্ছে। ইরাম অবাক হয়ে খেয়াল করল, সাইবানের এক হাতে ঝুলছে একটি সরু লাঠি, লম্বা চিকন বেতের মতন। ছোটবেলায় পড়া না পারলে স্যার ম্যাডামরা এমন বেতের বাড়ি দেবেন বলে ভয় দেখাতেন। ইরাম কত খেয়েছি, পড়ালেখার জন্য অবশ্য নয়, দুষ্টুমি আর অহেতুক হাসাহাসির জন্য। একবার তো একজনের মজার কারণে পুরো দলকে সাজা পেতে হয়েছিল। কাইসানও ছিল সেখানে।
নির্লজ্জের মতো বেতের বাড়ি খেতে খেতে ফ্যাক ফ্যাক করে হাসছিল তারা সবাই। সে যাক, সাইবান হঠাৎ করে বেত নিয়ে হাজির হয়েছে কেন? পেলই বা কোথায়? এতক্ষণ ছিলই বা কোথায়? বেশ কয়েক ঘন্টা আগেই তো সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ইরাম ভেবেছিল মাথা ঠান্ডা করতে হয়তো অনুরাগের কাছে গিয়েছি বা এমন কিছু। ইরামের সকল জল্পনা কল্পনাকে অতিক্রম করে সাইবান দোলনার কাছে এসে থামল। মাথা তুলে তাকালো না, বরং হাঁটু গেড়ে ইরামের পায়ের কাছে মাটিতেই বসে পড়ল। মাথাটা তখনও ঝুলে আছে নিচের দিকে, বিধায় ইরাম ছেলেটার অভিব্যক্তি দেখতে পারছে না। কোনো কথা না বলে সাইবান নিঃশব্দে দুহাতের তালুতে বেতটা রেখে উপহার প্রদানের ভঙ্গিতে তুলে ধরল ইরামের সামনে। হতবাক হলো রমণী, দোলনায় সোজা হয়ে বসল। কি করছো আলাদিন? বিস্মিত প্রশ্ন ছুড়ল ইরাম। সাইবান পিছপা হলো না, বেতটা নামিয়ে সে ইরামের কোলের ওপর রেখে দিল। গভীর গলায় বলল, আমাকে শাস্তি দিন। শাস্তি? কিসের জন্য? ইরামের উরুর ওপর ছড়িয়ে থাকা ওড়নার কাপড় নিজের মুঠোয় পাকিয়ে ফেলল সাইবান, এত শক্তিতে যে তার আঙুলগুলো ফ্যাকাশে হয়ে উঠল। তখনই খেয়াল করল ইরাম, সাইবানের আঙুলের নিচের দিকে ছোট ছোট কাটাছেঁড়া ক্ষতচিহ্ন। সাইবান এগিয়ে এসে ইরামের হাঁটুতে নিজের কপাল ঠেকালো, কাঁপা কাঁপা কণ্ঠে ফিস ফিস করে বলল, আমি নিজের দিকে নিজেই তাকাতে পারছি না। এক একটা কথা, এক একটা আঘাত, এক একটা অভিযোগ বিষয়ের মতো লাগছে। আপনি অবুঝ নন, আমি অবুঝ। আপনি স্বার্থপর কি স্বার্থপর না তাতে আমার কিছু যায় আসে না। আপনার সব কিছুই আমার কবুল। আপনি আর আপনার ছেলে আমার টাকা পয়সা লুটে নিচ্ছেন না, অথচ আমি সেই কথার খোঁটাটাই আপনাকে দিয়ে দিলাম। এই একই মুখে আমি আপনাকে আমার সব কিছু বিনা দ্বিধায় খরচ করতে বলেছিলাম। আপনি ঠিক যা যা বলেছেন তাই তাই হয়েছে। আমি সত্যি তেমনটাই হয়ে গিয়েছি, যেমনটা আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন। আমি নিজেকে বদলাতে পারলাম না, আলাদা প্রমাণ করতে পারলাম না, কিন্তু বড়াই করে সেদিন বলেছিলাম মায়া বসে গেলে পুরুষ নাকি পুরাতন জামাকেও আগলে রাখে। অথচ আমি ঠিকই সুযোগ পেয়ে আপনাকে কাদায় ঠেলে ফেললাম। এই জঘন্য অপরাধের জন্য আমায় শাস্তি দিন প্লিজ। আমায় আঘাত করুন, ক্ষত বিক্ষত করুন, চড় দিন, গালাগাল দিন, কিছু একটা করুন, অন্তত করুন। আমি বইতে পারছি না, আর এই গ্লানি দোহাই লাগে আপনার। আমাকে আঘাত করুন, শাস্তি দিন। ইরাম স্তম্ভিত হয়ে থাকল। এহেন সাইবানকে সে কল্পনাও করিনি। হুট করে কয়েক সেকেন্ডের জন্য মনে হলো এই সাইবান বর্তমান সাইবান নয়, এ যেন সেই ছোট আলাদিন যার প্রতি আজও ইরামের অগাধ মায়া। তাই নড়তে পারল না সে, নিজের কোলের বেতের দিকে তাকিয়ে থাকল। এই ছেলেটা কি পাগল? সে কি ভেবেছে সে সত্যি তাকে আঘাত করতে পারবে? ইরাম নড়চড় করছে না দেখে সাইবান নিজেই বেতটা আঁকড়ে ধরল। আপনি না পারলে আমি নিজেই নিজেকে শাস্তি দেব। আমি সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে ঢুকিয়েছি। এত এত সাইনের পরও আমি অন্ধের মতো হাতড়ে বেরিয়েছি। আমরা দোষটা কোথায়? আমি আপনার ব্যক্তিগত বিষয়ে অন্যের সঙ্গে শেয়ার করেছি, আপনার প্রাইভেসির প্রতি এক বিন্দু গুরুত্ব না দিয়েই। আমি 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 এক সেকেন্ডের জন্য হলেও আপনার সঙ্গে তিতলিকে তুলনা করেছি। শেষ কথাটা মুখে বলতে পারল না সাইবান, কিন্তু তার অন্তরে তা বাজল দামামার মতন। মুখ না তুলেই বেতটা তুলে ধরল সে। নিজের প্রতি তীব্র ঘৃণা আর আক্রোশে শরীর কাঁপল তার। বেতটা দিয়ে নিজের কাঁধেই আঘাত করল সে সজোরে, কিন্তু একটা বেশি আঘাত দেওয়া সম্ভব হলো না। ইরামের হাত চেপে ধরে ফেলল তার হাতটা। বেতটা টেনে হিঁচড়ে কেড়ে নিয়ে ঘৃণিত বস্তুর মতন দূরে ছুঁড়ে ফেলে দিল, যেন সাইবান নাগাল না পায়। ধমক দিল জোর গলায়, স্টপ ইট আলাদিন। সাইবান তৎক্ষণাৎ মুখ গুঁজে রইল ইরামের হাঁটুতে। সেই তখন থেকে সে এভাবেই বসে আছে, একবারের জন্য মুখ তোলেনি। নিজেকে আঘাত করলেই যেমন অপরাধবোধ মেটে না, তেমন কাউকে শাস্তি দিলেই কৃতকর্ম মুছে যায় না। হোয়াট ই ডান, ই ডান। দৃঢ় কণ্ঠে বলল ইরাম। সাইবানের পাগলামি তাকে অতিমাত্রায় বিহবল করে তুলেছে। এমন সময়ই জিনিসটা টের পেল রমণী। তার হাঁটুর দিকটা কেমন ভেজা ভেজা লাগছে, মনে হচ্ছে কাপড় ভিজে উঠছে ক্রমশ। থমকালো সে, প্রসারিত দৃষ্টিতে দেখল সাইবানের অত বড় সুঠাম শরীরটা তীর তীর করে কাঁপছে। বাতাসের ঝাপটাই যেমন গাছের পাতা কাঁপতে থাকে ঠিক তেমন করে। বুঝতে কিছুই বাকি রইল না ইরামের। বুকের ভেতর জলোচ্ছ্বাস অনুভব করল সে। দুহাত বাড়িয়ে দিল, আলতো করে নিজের হাতের আঁচলাই তুলে নিল সাইবানের মুখখানি। খানিকটা জোর খাটিয়েই মুখটা উঁচু করে দৃষ্টি মেলালো নিজের সঙ্গে। অবশেষে সত্যি প্রমাণিত হলো তার অনুমান। সাইবানের গভীর কালো দুই চোখ ভর্তি অশ্রু, স্রোতস্বিনীর ন্যায় বয়ে চলেছে দুই গাল বেয়ে। সমস্ত মুখটা ভিজিয়ে তুলেছে অশ্রুর বন্যা। চোখের পাতা কাঁপছে, কালচে পাপড়ির ভাঁজে ভাঁজে শিশিরের মতন চিকচিক করছে অশ্রুকণা।
একগুচ্ছ চুল লেপ্টে আছে কপালে, ঢেকে ফেলেছে আইব্রো পিয়ার্সিং। পুরো ঠোঁটগুলো লালচে দেখাচ্ছে, যেন অনেকক্ষণ যাবৎ কামড়ানোর ফলে সমস্ত চামড়াই উঠে গিয়েছে। দৃশ্যটা দেখে ইরাম তীব্র বেদনা অনুভব করল। এতটা অসহায়ত্ব ওই চেহারায়, এতটা মায়া, এতটা আবেগ, যা এই সুঠাম শক্তিশালী শরীরের অধিকারী পুরুষটির সঙ্গে একদমই মানায় না। ইরামের মনে হলো সে 10-12 বছরের ছোট আলাদিনকে দেখছে, যার কান্নাই অবধি তারার দেখা পাওয়া যেত। এখনও ঠিক তেমন করেই রাতের আকাশে তারার প্রতিফলন ভাসছে সাইবানের অশ্রু সজল চোখের প্রতিফলনে। নিজের 2 গালে রাখা ইরামের হাতের উপর হাত রাখল সাইবান। মৃদু আর্তনাদ তুলে আশঙ্কা নিয়ে শুধালো, আপনি কি আবারও আমাকে ছেড়ে চলে যাবেন ইরাম আপু? কেন যেন আর সইতে পারল না ইরাম। সাইবানকে মুখ ধরে টেনে তুলল। দোলনাটা দুলে উঠল যখন সাইবান হাঁটুতে ভর দিয়ে উঁচু হতে বাধ্য হল। দোলনায় বসা ইরাম আর মাটিতে হাঁটু রেখে টান টান হয়ে থাকা সাইবানের মুখ এখন সমানে সমান আছে, একে অপরের বিপরীতে। নুয়ে নেই সে। ইরামের চোখ জোড়া ছলছল করে উঠল। তারপরই সে সাইবানের ঘাড়ে হাত রেখে নিজের অতীব কাছে টেনে নিল। ছেলেটার সঙ্গে তার বহুল শারীরিক পার্থক্য। হাঁটু গেড়ে বসে থাকার পরেও ফোলা বাহু, শক্তিশালী মাংসপেশি এবং ভারী শারীরিক গঠনের কারণে পাতলা ফিনফিনে ইরাম তার সামনে কিছুই না। তবুও রমণী এক শক্ত ভিত্তির মতন করেই তাকে কাছে টেনে নিল। চিকন 2 বাহু জড়িয়ে ফেলল সাইবানের শরীরে, সোজা আগলে নিল বুকের মাঝে। সাইবান প্রথমটাই বুঝল না কি হচ্ছে, তার মস্তিষ্ক যেন কাজ করছে না। অথচ উষ্ণতাটুকু ঘিরে ধরার সঙ্গে সঙ্গে সে নিজেকে এলিয়ে দিল। ইরামের পাতলা শরীর নিজের পুরুষালী 2 বাহুর মাঝে বেঁধে ফেলল শক্তভাবে। মাথাটা রাখল অর্ধাঙ্গিনীর কাঁধে। টপ টপ করে অশ্রু গড়ালো তার এই নিরাপদ এবং উষ্ণতম আশ্রয় মাঝে। ইরামের কাঁধের কাপড় ভিজে উঠতে লাগলো নতুনভাবে, অথচ কারুর কোনো পরোয়া নেই। বিলীন তারা একে অপরের আলিঙ্গনে। ইরামের কাঁধে মুখ গুঁজে ফুঁপিয়ে গেল সাইবান। আম সো সরি, মাই প্রেশিয়াস। আম সরি টু, মাই আলাদিন। সাইবানের পিঠে হাত বুলিয়ে দিল ইরাম। তার নিজের চোখ জোড়াও কেন যেন ভিজে উঠছে। অপর হাতটা স্বামীর মাথায় ঠেকিয়ে আলতোভাবে চুলে আঙুল বুলিয়ে সে শান্ত করতে চাইল বাঁধ ভাঙা এক অশান্ত সত্তাকে। সাইবানের কানের কাছে মুখ নিয়ে সে বারবার ফিস ফিস করে বলে গেল, আমারও বোঝা উচিত ছিল। ওইভাবে রেগেমেগে তোমার সাথে কথা বলা উচিত হয়নি। ঠান্ডা মাথায় কথা বললে হয়তো তুমি বুঝতে পারতে, কিন্তু আমি নিজের মেজাজ ঠিক রাখতে পারিনি। ঠিক যেমনটা পারিনি আমার কুচুপু হাসপাতালে ভর্তি হওয়ার পর। বিশ্বাস করো, ওকে হাসপাতালের বিছানায় দেখে আমি কিছুতেই নিজের মাতৃ অন্তরকে বোঝাতে পারিনি। তোমার মুখটা দেখলেই মনে হতো তুমি আমার সন্তানের উপর বিপদ বয়ে এনেছ। তোমার আজেবাজে কাজের জন্য আমার বাচ্চা সংকটে পড়েছে, তাই সেদিন ওভাবে সবার সামনে দ্বিতীয় চিন্তা না করেই চড় দিয়েছিলাম। আর আজকেও তোমার কলার ধরে চিৎকার করেছি। আম সরি। আমাকে ধরে আরো 2টা চড় দেওয়ার দরকার ছিল আপনার। ইরামকে দ্বিগুণ শক্তিতে জড়িয়ে ধরল সাইবান। এতটাই দৃঢ় সেই বাঁধন যে রমণীর নিঃশ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হয়ে গেল। কিন্তু সে সাইবানকে সরালো না, ধরতে দিল। ক্রমাগত হাত বুলিয়ে গেল সমস্ত অস্তিত্বে। সাইবান ফুঁপিয়ে বলল, আমাকে চড় দিন, কলার ধরে ঝুলে থাকুন। দরকার হয় কান ধরে উঠবোস করান, উঠতে বসতে গালাগাল করুন, সবার সামনে কান মোলা দিন, অপমান করুন, তবু আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। সাইবান আজ অত্যন্ত আবেগে কথা বলছে। ইরাম তাই বুঝতে পারল না সে দীর্ঘ বাস্তবতা ভেবে বলছে নাকি স্রেফ অপরাধ বোধ থেকে। বেশি ভাবার চিন্তাও করল না সে। এমন মুহূর্তগুলো ভীষণ সেন্সিটিভ আর অরক্ষিত হয়। তাই সাইবানের মাথায় হাত বুলিয়ে সে মাথা কাত করে আলতোভাবে ভেজা গালে ছুঁয়ে দিল নিজের ঠোঁট। আন্দাজ করে নিল এখানেই সেই দিন হাসপাতালে চড় মেরেছিল হয়তোবা। সাইবান শিউরে উঠল, জমে গেল সম্পূর্ণ। তার ত্বকে ঠোঁট ছুঁয়ে রেখে ইরাম নরম গলায় বলল, আমি এখানেই আছি আলাদিন, কোথাও যাচ্ছি না। কিছুক্ষণ নিঃশব্দে ওভাবেই সাইবানকে জড়িয়ে ধরে বসে রইল ইরাম। দোলনা দুলল খুবই আস্তে, তবুও সাইবান নিজের আলিঙ্গন থেকে তাকে মুক্ত করল না। কিছুক্ষণ সময় পর ইরাম নিজে থেকে নিজেকে একটুখানি ছাড়িয়ে নিজের ওড়না তুলে ধরল। দেখি এভাবে কেউ কাঁদে নাকি? তুমি কি আমার কুচুপুর মতন বাচ্চা নাকি? সাইবানের ঘাড়ে আলতোভাবে হাত রেখে ওড়নার প্রান্ত দিয়ে ভেজা মুখটা মুছিয়ে দিল ইরাম। চোখ বুজে ফেলল সাইবান, নিঃশব্দে অনুভব করল শুধু
ইরাম মুগ্ধ নয়নে দেখল কেমন বাচ্চার মতন দেখাচ্ছে তাকে। চোখের পাতা অতি যত্নে মুছে নিয়ে অবশেষে ইরাম বলল, আর কাঁদবে না, তোমার গেঞ্জিগিরির সাথে কান্নাকাটি মানায় না। এবার ভ্রু কুঁচকে চোখ খুলল সাইবান। এমন অবস্থায়ও প্রতিবাদ করতে ভুলল না। জেনজি। হা হা হা, ওই হলো, গেঞ্জি গেঞ্জি একই জিনিস। ইরামের মোলায়েম হাসির দিকে এক নাগাড়ি চেয়ে রইল সাইবান। তার চোখ জোড়া কান্নার কারণে হালকা লাল হয়ে উঠেছে। ঠোঁট জোড়া ফুলিয়ে সে হঠাৎ বলে বসল, আপনি আমার এক গালে চুমু দিলেন কেন? ইরামের হাসি উবে গেল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সে সাইবানের দিকে। উজ্জ্বল শ্যামলা গালে লালিমার পরত পড়ল। ছেলেটা কি রাগ করল? অথচ তাকে সম্পূর্ণ আহাম্মক প্রমাণ করে সাইবান মুখ ঘুরিয়ে নিজের আরেকটা গাল দেখিয়ে বলল, আরেক গালেও দিন, নাহলে বিয়ে হবে না আমার। ভ্রু কপালে উঠে গেল ইরামের। এক গালে থাপ্পড় দিলে বিয়ে হয় না শুনেছি। চুমু কবে থেকে? তাছাড়া তুমি অলরেডি বিবাহিত। তো কি হয়েছে? আমি কোনো রিস্ক নিতে পারবো না, আমার আরেকটা লাগবে। না হলে যেটা দিয়েছেন সেটা ফেরত নিন। মহাবিপাকে পড়ে গেল ইরাম। চুমু আবার কিভাবে ফেরত নেওয়া যায়? মুখ সরিয়ে সে বলল, তোমাকে থাপ্পড়ও তো একটা দিয়েছিলাম, আরেকটা দেই? দিন। সত্যি সত্যি সাইবান নিজের অপর গালটা এগিয়ে দিল। ভেবা চাকা খেয়ে গেল ইরাম। এতদিন ভাবতো ছেলেটা আধ পাগল, কিন্তু আজ নিশ্চিত হলো এটা পুরোটাই পাগল। সাইবানের বাড়িয়ে দেয়া গাল আর চোখের ওই সুগভীর দৃষ্টি লক্ষ্য করে ইরাম কেন যেন নিজেকে ঠিক নিষ্ঠুর হতে দিতে পারল না। হাত তুলল সে ঠিকই, কিন্তু থাপ্পড় দেওয়ার জন্য নয়। খানিক দ্বিধা নিয়েই সে আস্তে করে ঝুঁকে এলো। সাইবানের মাথার একপাশ ধরে একদম আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল গালের মাঝে। শীতল বাতাস ঝাপটা দিয়ে গেল শরীরে। খোলা চুলগুলো উড়ে পড়ল সাইবানের চেহারায়। শক্ত একটি ঢোক গিলল ইরাম। এতেই হবে, তাই না? সরে যেতে চাইল সে, কিন্তু পারল না। সাইবানের একটি হাত জড়িয়ে গেল ইরামের মাথায় পিছনে। ফিসফিস করে সে বলল, এবার আমার পালা। তৎক্ষণাৎ মাথা কাত করে ইরামের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল সাইবান। অর্ধাঙ্গিনীর মতন আলতো স্পর্শ নয়, তার অধর ছুঁয়ে গেল অত্যন্ত গভীরভাবে। ইরাম কেঁপে উঠল। অজান্তেই সাইবানের কাঁধ খামচি ধরে ফেলল। দৃষ্টি ঝাপসা হয়ে এলো তার অনুরণে। সাইবান তার গালে থেমেনি। ছোট ছোট চুমুরের বর্ষণ ঘটিয়ে দিচ্ছে সে ইরামের সমস্ত মুখে। বিশেষ করে কানের নিচে আলতোভাবে কামড় দিতে যেন ভালোবাসে সে। হালকা জুলুনি টের পেয়ে হিসিয়ে উঠল ইরাম। শক্তভাবে চোখ বুজে ফেলল। ক্ষণিকের জন্য মনে হলো প্রতিবারের মতো এবারেও সাইবানকে ঠেলে দূরে সরিয়ে দেবে কিনা। অথচ আজ এই মুহূর্তে কেন যেন সেই ইচ্ছাটা হলো না ইরামের। হতবিহবল হয়ে তার হৃদয় আবিষ্কার করল এই ছোঁয়াতে তার আর খারাপ লাগছে না। অতীতের স্মৃতি তাড়া করছে না। কেমন যেন পবিত্রতা, স্নিগ্ধতা এবং যত্ন ঘেরা সাইবানের প্রতিটি ছোঁয়ায়। অরণ্যর একেবারেই বিপরীত। জোর খাটাচ্ছে না সে, তাগিদও দিচ্ছে না, কিন্তু ইরামের অস্বস্তি হচ্ছে না, বরং বুকের মাঝে উষ্ণতা ভর করেছে। দুর্বল হয়ে গেল রমণীর শরীর। মন এবং মস্তিষ্কের দোটানায় ভুগল। তবে আজ প্রথমবারের মতন ইরাম মনকে খানিক প্রশ্রয় দিল। কেন তা নিজেও বলতে পারবে না। সাইবানের দুই বাহু ইরামের কোমরে জড়িয়ে গিয়েছে। কাছে টেনে নিতে চাইছে যেন নিজের। ইরাম বাধা দিতে পারল না খুব বেশি। অজান্তেই যেন সে সমর্পণ করে ফিরেছে। সাইবান তার গলায় নিজের ঠোঁট ছুঁয়ে চিবুকে উঠে এলো। জলজলে চোখে তাকালো ইরামের চোখের দিকে সরাসরি, যেন প্রাণ ভরে দেখছে তার প্রতিটি ছোঁয়ায় অর্ধাঙ্গিনীর প্রতিক্রিয়া। ইরাম বন্ধ চোখ খুলে তাকাতেই সাইবানকে সরাসরি ওইভাবে চেয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে গেল। তার সমস্ত মুখে লালিমা ছিয়ে গেল। তার ত্বকের বিপরীতে তীর্যক হাসল সাইবান। আপনি জানেন, বাংলার চাইতে সেক্সি কোনো ভাষা দুনিয়ায় নেই। ভ্রু কুঁচকে ফেলল ইরাম। বুঝতে পারেনি সাইবানের সমস্ত চেহারায় সেই চিরায়ত দুষ্টুমি তো ফিরে এলো। সামান্য একটু সরে সে বৃদ্ধাঙুলে ইরামের ঠোঁট স্পর্শ করল। আলতো আঁচে আঙুল বুলিয়ে আবেশিত গলায় বলল, ইংরেজিতে এ বি সি ডি, বাংলায় আ ইউ। ও, আপনার কণ্ঠে বাংলাটা দারুণ মানাবে। ইরামের মুখ আর লাল আপেলের মধ্যে বর্তমানে কোনো পার্থক্য নেই। দিব্য দৃষ্টি থাকলে হয়তো স্ত্রীর কান বেয়ে ধোঁয়া বেরোতেও দেখতে পেত সাইবান। হেসে ফেলল সে। ঝুঁকে এলো ইরামের ঠোঁটের দিকে। হৃৎপিণ্ড ঘোড়ার গতিতে ছুটতে শুরু করল তার। ঘাসের মাঝে লেগে থাকা শিশিরের মতো নরম একটুখানি ছোঁয়া অনুভব করতে পারল সে, নিজের ঠোঁটের বিপরীতে ইরামের নরম ঠোঁটের তপ্ততা। তারপর হুট করেই থমকে গেল সে। ইরাম তার চিবুক ধরে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। হতভম্ব হয়ে রইল সাইবান। ইরামের চোখের দৃষ্টিটা কেমন ধারাল হয়ে উঠেছে। তোমার ঠোঁটে কি হয়েছে? জিভ বের করো দেখি। এমন মুহূর্তেও মজা নিতে ছাড়ল না সাইবান। বাঁকা হেসে বলল, হে হে, নটি গার্ল স্বামীর জিভ দেখতে চায়।
বিরক্তি নিয়ে বৃদ্ধাঙ্গুলে নিজেই সাইবানের ঠোঁট চেপে ধরল ইরাম। মুখ খুলতে বাধ্য হলো ছেলেটা। তাতে জিভের ডগায় হালকা ক্ষত স্পষ্ট হলো, হাতের আঙুলেও ক্ষতের দাগ। এই ছেলে ছিলটা কোথায়? দারুণ চিন্তা ভর করল ইরামের মাঝে। আগে তোমার ট্রিটমেন্ট দরকার, পরে সব কথা। সাইবান বোধহয় প্রতিবাদ স্বরূপ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। একটি মেয়েলি কণ্ঠ ভেসে এলো অদূর থেকে। আপা, যা হওয়ার হইছে। বেটা মানুষ মানেই বজ্জাত। বজ্জাতের জন্য শোক করে লাভ নেই। আসেন, আপনি আমি মিলা চা